ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 22। এর আগে আরও 21টা ক্লাস হয়ে গেছে। তোমরা এখনও যারা দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত কোনটি একটি ক্ষার ধাতু? ঠিক আছে, দেখো ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল কোলগুলোকে বলা হয়ে থাকে। দেখো আমি যদি এখানে পর্যায় সারণীটাকে ড্র করার চেষ্টা করি, দেখো আমাদের যে পর্যায় সারণী হয় সেটা কিন্তু এইরকম একটা হয়ে থাকে। এটা জাস্ট একটা আমি ফিগার রাখছি। সেইখানে এই যে পর্যায় সারণীটা আছে, এই পর্যায় সারণীর যে প্রথম গ্রুপটা হয়ে থাকে, সবার প্রথম মনে রাখতে হবে আমাদের যে পর্যায় সারণী থাকে সেই পর্যায় সারণীতে কিন্তু মোট 18টা গ্রুপ থাকে। 1 2 3 এভাবে কিন্তু মোট 18টা গ্রুপ থাকে। এই পর্যায় সারণীর যে প্রথম গ্রুপের মৌলগুলো থাকে সেই মৌলগুলোকে কিন্তু বলা হয়ে থাকে অ্যালকালি মেটাল বা ক্ষার ধাতু। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এই 4টে অপশানের ভেতরে আমরা দেখে নেব। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিথিয়াম। লিথিয়াম কিন্তু একটা ক্ষার ধাতু, ঠিক আছে। লিথিয়াম বা Li দিয়ে কিন্তু এটা প্রকাশ করে, যার পারমাণবিক সংখ্যা 3। এই লিথিয়াম কিন্তু একটা ক্ষার ধাতু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, নিচের কোনটি পুরুষ জননতন্ত্রের অংশ নয়? ঠিক আছে, বলেছে পুরুষ জননতন্ত্রের অংশ নয় কোনটা, অর্থাৎ মেল যে রিপ্রোডাকশান সিস্টেম আছে সেই মেল রিপ্রোডাকশান সিস্টেমের অংশ নয় কোনটা। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। শুক্রাণু আছে, ভাস ডিফারেন্স আছে, শুক্রথলি আছে, আর ডিম্বনালী আছে। দেখো শুক্রাণু কিন্তু পুরুষ জননতন্ত্রের একটা অংশ। ভাস ডিফারেন্সকে কিন্তু বলা হয়ে থাকে মূত্রনালী, ঠিক আছে। তো এই যে ভাস ডিফারেন্সকে কিন্তু বলা হয়ে থাকে শুক্রনালী, অর্থাৎ শুক্রাণুটা যে পথ দিয়ে কিন্তু বাইরে আসে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ভাস ডিফারেন্স। এটাও কিন্তু পুরুষ জননতন্ত্রের একটা অংশ। শুক্রথলি অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে টেস্টিস, যার ভেতরে কিন্তু শুক্রাণুগুলি জমা থাকে, তো সেটাও কিন্তু একটা পুরুষের জননতন্ত্রের অংশ। এখানে যে ডিম্বনালী আছে এটা কিন্তু পুরুষের নয়, এটা কিন্তু মহিলাদের জনন অঙ্গ বা জননতন্ত্রের একটি অংশ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকে 3 নম্বর কোশ্চেন কি বলেছে, এখানে মনে হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে কিন্তু জিঙ্ক সালফেট। ঠিক আছে, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে জিঙ্ক সালফেট। জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। দেখো এই যে জিঙ্ক সালফেট কোশ্চেনটা কী করেছে, জিঙ্ক সালফেটের সাথে জিঙ্ক সালফেটের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটি কেমন বিক্রিয়া? দেখো এখানে যদি আমি বিক্রিয়াটা সবার প্রথম বিক্রিয়াটাকে এখানে আমি লিখছি। দেখো জিঙ্ক সালফেট মানে কি? জিঙ্ক সালফেট মানে কিন্তু ZnSO4, ঠিক আছে। ZnSO4, সরি এখানে একটু ভুল হয়ে গেল মনে হচ্ছে, এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে। এটা কিন্তু হয়ে যাবে জিঙ্কের সাথে, ঠিক আছে। এটা হয়ে যাবে জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়াটা কেমন বিক্রিয়া। দেখো এইবার যদি তোমরা এখানে দেখো, তো Zn প্লাস H2SO4, ঠিক আছে। Zn প্লাস H2SO4 এই যে বিক্রিয়াটা যদি হয়, বিক্রিয়ার পরে আমরা কি পাবো? উপরে লিখছি, ঠিক আছে। বিক্রিয়ার পরে পাবো কিন্তু ZnSO4, ঠিক আছে। ZnSO4 প্লাস H2 পেয়ে যাব। এবার দেখো এখানে আমরা দেখতে পাবো এই যে Znটা ছিল, এই Znটা কিন্তু যে সালফিউরিক অ্যাসিডের যে SO4 ছিল তার সঙ্গে যুক্ত হয়েছে, আর H2টা কিন্তু আলাদা হয়ে পড়ে গেছে। অর্থাৎ এই যে Znটা ছিল, Znটা কিন্তু H2টাকে বাইরে বের করে দিয়েছে। তাই এটা কেমন প্রক্রিয়া? দেখো এই ধরনের যে প্রক্রিয়া হয়ে থাকে, এই ধরনের প্রক্রিয়াকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন প্রক্রিয়া, বা ইংলিশে কিন্তু এটাকে বলা হয়ে থাকে ডিসপ্লেসমেন্ট। কি বলা হয়ে থাকে? ডিসপ্লেসমেন্ট বলা হয়ে থাকে। ডিসপ্লেসমেন্ট রিয়াকশান কিন্তু বলা হয়ে থাকে। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু প্রতিস্থাপন প্রক্রিয়া বা ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে আজকে 4 নম্বর কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী হয়ে থাকে? দেখো সিজিএস পদ্ধতিতে কার্যের একক কী হয়ে থাকে? সবার প্রথম তোমাদের এসআই সম্পর্কে বলে নিই, এসআই ইউনিট সম্পর্কে বলে নিই। দেখো এসআই পদ্ধতিতে কিন্তু কার্যের যে একক সেটা কিন্তু হয়ে থাকে জুল, ঠিক আছে। কার্যের একক কিন্তু এসআই পদ্ধতিতে জুল হয়ে থাকে। আর এইখানে দেখো কি বলেছে, আমাদের কিন্তু এসআই চাইনি, আমাদের চেয়েছে সিজিএস। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে। দেখো সবার প্রথমে কিন্তু জুল বলেছে, জুলটা তো হবেই না, তার কারণ জুল আমরা দেখলাম জুল কিসের একক? জুল কার্যেরই একক, কিন্তু জুল কিন্তু কার্যের এসআই একক, তাই জুল আমাদের সঠিক অ্যান্সার হবে না। নিউটন কিসের একক? নিউটন কিন্তু বলের একক, ঠিক আছে। বলের এসআই একক কিন্তু নিউটন, তাই এটাও সঠিক অ্যান্সার হবে না। আর এই যে ডাইন আছে এটা কিন্তু বলেরই সিজিএস একক, তাই এটাও কিন্তু সঠিক অ্যান্সার হবে না। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্গ, ঠিক আছে। আর্গ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, দেখো এবার 1 জুল সমান সমান কত আর্গ হয়ে থাকে? দেখো এখানে কিন্তু তোমাদের এই পয়েন্টটা মনে রাখতে হবে যে 1 জুল সমান সমান কিন্তু 10⁻7 আর্গ হয়ে থাকে, ঠিক আছে। 10⁻7 আর্গ 1 জুল সমান সমান হয়ে থাকে, তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আর্গ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, বেগ পরিবর্তনের হার ঋণাত্মক হলে তাকে কি বলে? দেখো আমরা কদিন আগে পড়েছিলাম যে বেগ পরিবর্তনের হার, অর্থাৎ কোনো একটা গাড়ি মনে করো প্রথমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তারপর এই
পয়েন্ট, তারপর এই পয়েন্টে গেল। প্রথমে সে হয়তো 5 মিটার পার সেকেন্ড বেগে গেল, তারপর সে তার বেগটাকে বাড়িয়ে নিয়ে 15 মিটার পার সেকেন্ড করলো, আর আলটিমেটলি সে দেখা গেল 50 মিটার পার সেকেন্ড করলো। দেখো এই যে বেগের যে পরিবর্তনটা হচ্ছে, ঠিক আছে, এটাকে কি বলা হয়ে থাকে? এটাকে কিন্তু বলা হয়ে থাকে বেগের পরিবর্তনকে বলা হয়ে থাকে ত্বরণ। কিন্তু এই দেখো এবার যদি তোমরা দেখো এটা কিন্তু পজিটিভে হচ্ছে, অর্থাৎ দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বাড়ছে। দেখো এখানে কত বেরোচ্ছে, প্রথম যে পোর্শনটা আছে অর্থাৎ 5 থেকে 15 এটা কিন্তু 10 বেরোচ্ছে, আর 15 থেকে 50 এখানে কিন্তু 35 বেড়েছে। এবার দেখো এটা কিন্তু প্লাস হচ্ছে, তাই এটাকে কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ। অর্থাৎ বেগ পরিবর্তনের হার যদি ধনাত্মক হয়ে থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ত্বরণ। কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা কী চেয়েছে? আমাদের এখানে কোশ্চেনটা চেয়েছে কিন্তু বেগ পরিবর্তনের হার যদি ঋণাত্মক হয়ে থাকে, অর্থাৎ প্রথমে মনে করো বেগ ছিল 30 মিটার পার সেকেন্ড, এখন বেগটা হয়েছে 15 মিটার পার সেকেন্ড, আর আলটিমেট বেগটা হয়েছে 5 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে কত ডিফারেন্স হচ্ছে। প্রথম ক্ষেত্রে কিন্তু 30 থেকে কমে 15 হচ্ছে, তাই 15 কমে গেল, মাইনাস হলো, ঠিক আছে। তারপরে দেখো 15 থেকে কিন্তু 5 হলো, অর্থাৎ 10 মাইনাস হলো, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বেগের পরিবর্তনের হার সেটা কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ হচ্ছে। মনে রাখবে যদি বেগ পরিবর্তনের হার ঋণাত্মক হয়ে থাকে তখন কিন্তু সেটাকে বলা হয়ে থাকে মন্দন। কি বলা হয়ে থাকে? তখন কিন্তু সেটাকে বলা হয়ে থাকে মন্দন। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু মন্দন। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নম্বর কোশ্চেন কী বলেছে। দেখো 2.5 কিলোওয়াট সমান ড্যাশ ওয়াট। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু এই যে রিলেশনটা আছে এই রিলেশনটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে। দেখো সবার প্রথমে মনে রাখতে হবে যে 2.5, ঠিক আছে, 2.5 এখানে একটু ভুল হলো, সরি। তো দেখো এখানে দেখো 2.5 কী আছে, কে আছে। দেখো কে মানে কি? কে মানে কিন্তু কিলো, আর আমরা সকলে জানি কিলোতে কত থাকে, কিলোতে কিন্তু 1000 থাকে, ঠিক আছে, কিলোর ভেতরে কিন্তু 1000 থাকে। ঠিক সেরকম করে আমরা জানি যে 1000 গ্রাম নিয়ে কিন্তু 1 কিলোগ্রাম হয়ে থাকে, অর্থাৎ 1 কিলোগ্রামের মধ্যে কিন্তু 1000 গ্রাম থাকে। ঠিক সেই রকম করে এই যে কিলোওয়াট আছে এই কিলোওয়াটের মধ্যে কিন্তু 1 কিলোওয়াটের মধ্যে কিন্তু 1000 ওয়াট আছে। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখব যে 2.5 ইন্টু কত করতে হবে? আমাদের কিন্তু 1000 করতে হবে, ঠিক আছে। এবার দেখো পয়েন্টটা উঠে কী হবে? পয়েন্ট উঠে নিচে 10 হবে। এখান থেকে আমরা যদি এটা কাটি তাহলে আমরা আলটিমেটলি কত পাবো? আলটিমেটলি কিন্তু আমরা পাবো 2500 ওয়াট, অর্থাৎ 2500 ওয়াট। তাই 2.5 কিলোওয়াট সমান কত হয়ে যাবে? 2.5 কিলোওয়াট সমান হয়ে যাবে কিন্তু 2500 ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত গুণাবলীকে কি বলা হয়ে থাকে? দেখো যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত যে গুণাবলী হয়ে থাকে সেগুলিকে কি বলা হয়ে থাকে? তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা প্রথমে অপশানগুলোকে একবার দেখে নেব। দেখো অপশানগুলো কি বলেছে? জিন বলেছে, বংশগতি বলেছে, জেনেটিক্স বলেছে, আর ডিএনএ বলেছে। দেখো সবার প্রথম এই যে বংশগতি আর জেনেটিক্স আছে এটা কিন্তু একই জিনিস, তাই এটা কিন্তু হবে না, ঠিক আছে। এবার দেখো যে উত্তরাধিকার সূত্রে আমরা যে গুণাবলীগুলি পাই, অর্থাৎ পিতামাতার কাছ থেকে আমরা যে গুণাবলীগুলি পাই সেগুলিকে কিন্তু বলা হয়ে থাকে জিন, বা সেগুলিকে কিন্তু বলা হয়ে থাকে জিন, ঠিক আছে। এইবার দেখো এই জিন সংক্রান্ত যে স্টাডি সেটাকে কিন্তু বলা হয়ে থাকে বংশগতি বা জেনেটিক্স, ঠিক আছে। এবার দেখো এখানে যে ডিএনএ আছে এই ডিএনএর ফুল ফর্ম কি সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, এটা তোমাদের জন্য HW থাকলো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন আজকের 8 নম্বর কোশ্চেন কি বলেছে? নিম্নলিখিত কোনটি একটি ফ্যাক্টরি নির্দেশক? দেখো এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে অল ফ্যাক্টরি, ঠিক আছে, অল ফ্যাক্টরি নির্দেশক। দেখো এটা কিন্তু খুব হাই লেভেলের একটা কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নিম্নলিখিত কোনটি একটি অল ফ্যাক্টরি নির্দেশক? দেখো সবার প্রথমে কিন্তু তোমাদের নির্দেশক সম্পর্কে বুঝতে হবে। দেখো নির্দেশক সম্পর্কে কিন্তু তোমাদের আমি আগে অনেক কোশ্চেন করিয়েছি। দেখো নির্দেশক মানে কিন্তু এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু অ্যাসিড বা ক্ষার এটা কিন্তু নির্দেশ করা যায়, অর্থাৎ কোনো এমন একটা জিনিস যেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি যে কোনো একটা দ্রবণ অ্যাসিড বা নাকি কোনো একটা দ্রবণ ক্ষার, যেরকম কিন্তু হয়ে থাকে লিটমাস পেপার। লিটমাস কিন্তু একটা নির্দেশক। এছাড়াও কিন্তু আমরা জানি ফেনোলেফথলিন কিন্তু আর একটা নির্দেশক, যেটাতে কিন্তু অ্যাসিডের বর্ণহীন হয়ে থাকে, অর্থাৎ অ্যাসিড কিন্তু ফেনোলেফথলিনে যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু বর্ণহীন হবে, অর্থাৎ নো চেঞ্জ হবে। আর যদি আমরা ফেনোলেফথলিনের মধ্যে ক্ষার দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু গোলাপি রং হয়ে যাবে। তো সঠিক অ্যান্সার আমাদের এখানে কী হবে? দেখো এখানে অলফ্যাক্টরি নির্দেশক দিয়েছে। অলফ্যাক্টরি মানে কি? দেখো অলফ্যাক্টরি মানে কিন্তু একটা নার্ভ, ঠিক আছে। আমাদের শরীরে কিন্তু একটা অলফ্যাক্টরি নার্ভ আছে, যেটা কোথায় থাকে? যেটা কিন্তু আমাদের নাকে থাকে, অর্থাৎ যেটা কিন্তু আমাদের ঘ্রাণ অর্থাৎ কোনো কিছুর গন্ধ নিতে সাহায্য করে। তার মানে কি বুঝতে হবে? তার মানে কিন্তু এখানে এমন একটা পদার্থ থাকবে যে পদার্থটাকে কিন্তু আমরা গন্ধের মাধ্যমে শুকে বলে দিতে পারবো যে ওটা অ্যাসিড নাকি বেসিক, ঠিক আছে। তো দেখো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, আমরা একবার অপশানগুলো দেখে নিই কী কী বলেছে। লবঙ্গ বলেছে, হলুদ বলেছে, সাবান বলেছে, আর গোলাপ বলেছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লবঙ্গ। লবঙ্গ কিন্তু একটা অলফ্যাক্টরি, ঠিক আছে। লবঙ্গ কিন্তু একটা অলফ্যাক্টরি নির্দেশক, যেটার কিন্তু গন্ধের মাধ্যমে বোঝা যায় যে সেটা
অ্যাসিড নাকি তোমার হচ্ছে বেসিক কোনো একটা পদার্থ, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অলফ্যাক্টরি, বা অলফ্যাক্টরি নাড়াবে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, যে অলফ্যাক্টরি নির্দেশক কোনটা, তো সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লবঙ্গ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 9 নম্বর কোশ্চেন কী বলেছে, অ্যামোনিয়াতে হাইড্রোজেনের যোজ্যতা কত। দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা কিন্তু একটা নতুন ধরনের কোশ্চেন, এটা কিন্তু তোমরা ভালো করে বুঝে নেবে। যদি তোমরা এটা ঠিকভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা যে কোনো যৌগের ভেতর থেকে যে কোনো এলিমেন্ট বা যে কোনো উপাদান বা পদার্থের কিন্তু তোমরা যোজ্যতা বের করতে পারবে। দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে অ্যামোনিয়ার সংকেত কী। দেখো অ্যামোনিয়ার সংকেত কিন্তু হয়ে থাকে NH3, ঠিক আছে, NH3। এবার দেখো আমি যদি এখানে একটু স্পেস নিয়ে করি, দেখো এখানে কি আছে, তো আমাদের সবার প্রথম জানতে হবে অ্যামোনিয়ার সংকেত কি। অ্যামোনিয়ার সংকেত কি হয়ে থাকে, অ্যামোনিয়ার সংকেত কিন্তু হয়ে থাকে NH3। এইবার দেখো তাহলে এখানে কিছু নেই, এই যে এনের পাশে কিছু নেই মানে কি আছে, এক আছে। দেখো যোজ্যতা কিন্তু সবসময় উল্টোটা হয়ে থাকে, অর্থাৎ আমরা যদি দেখি তাহলে হাইড্রোজেনের কত হবে, হাইড্রোজেনের কিন্তু হয়ে যাবে 1, কিন্তু হাইড্রোজেনের সঙ্গে কিন্তু আছে 3। এই জায়গাটাই কিন্তু বোঝার জিনিস, হাইড্রোজেনের সঙ্গে যেটা থাকবে সেটা কিন্তু তার অল্টারনেটিভ যেটা থাকবে অর্থাৎ N, এইটার যোজ্যতা হয়ে যাবে, ঠিক আছে। আর নাইট্রোজেনের সঙ্গে যেটা থাকবে সেটা কিন্তু হাইড্রোজেনের যোজ্যতা হয়ে যাবে। তাও নাইট্রোজেনের সাথে কত আছে, নাইট্রোজেনের সাথে কিন্তু আছে 1, তাই সেটা কিন্তু হাইড্রোজেনের যোজ্যতা হয়ে যাবে। আর নাইট্রোজেনের যোজ্যতা কত হবে, যেটা হাইড্রোজেনের সঙ্গে থাকবে অর্থাৎ 3। আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নাইট্রোজেনের যোজ্যতা, এই হাইড্রোজেনের যোজ্যতা কত হবে, হাইড্রোজেনের যোজ্যতা কিন্তু হয়ে যাবে 1। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, পর্যায় সারণীতে 18তম গ্রুপকে, পর্যায় সারণীর 18তম গ্রুপকে কী বলা হয়ে থাকে। দেখো এই যে পর্যায় সারণীর 18তম গ্রুপ আছে, এই 18তম গ্রুপকে কী বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে নোবেল গ্যাসের গ্রুপ, ঠিক আছে, বা নোবেল গ্যাস কিন্তু বলা হয়ে থাকে, বা নোবেল গ্রুপও কিন্তু বলা হয়ে থাকে। কেন এটাকে নোবেল গ্রুপ বলা হয়ে থাকে, দেখো পর্যায় সারণীর 18 নম্বর যে গ্রুপ আছে সেখানে যে এলিমেন্টগুলো থাকে, কী কী এলিমেন্ট থাকে সেখানে কিন্তু থাকে হিলিয়াম থাকে, তারপর নিয়ন থাকে, তারপর আর্গন থাকে, এভাবে কিন্তু ক্রিপ্টন, জেনন, রেডন, এই এলিমেন্টগুলো কিন্তু থাকে। এরা কিন্তু কোনো রকমভাবে কোনো পরিস্থিতিতে কারোর সাথে রিয়াকশান করে না, সেই কারণের জন্য কিন্তু এদেরকে নোবেল গ্যাসও বলা হয়ে থাকে। এবার দেখো এই যে পর্যায় সারণীর যে আর এরা কত নম্বর গ্রুপে থাকে, এরা কিন্তু 18 নম্বর গ্রুপে থাকে। এবার দেখো এই হ্যালোজেন কী আছে, এই হ্যালোজেন কিন্তু 17 নম্বর গ্রুপে থাকে, যার মধ্যে কিন্তু ক্লোরিনও থাকে। চ্যালকোজেন কোনটা, যে অক্সিজেন যে গ্রুপটা আছে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে চ্যালকোজেন গ্রুপ। তাই আমাদের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নোবেল গ্যাস, ঠিক আছে। 18 নম্বর গ্রুপে কিন্তু বলা হয়, 18 নম্বর গ্রুপকে কিন্তু বলা হয়ে থাকে নোবেল গ্যাসের গ্রুপ। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 11 নম্বর কোশ্চেন কী বলেছে, যে কোনো রকমের গ্রন্থি বা গ্ল্যান্ড কোন ধরনের টিস্যু দিয়ে তৈরি করা হয়ে থাকে। দেখো আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকমের গ্রন্থি বা গ্ল্যান্ড আছে, তো মনে রাখবে যত রকমেরই গ্ল্যান্ড বা টিস্যু গ্ল্যান্ড থাকুক না কেন বা গ্ল্যান্ড বা গ্রন্থি থাকুক না কেন, সেগুলো কিন্তু সবই আবরণী কলা, ঠিক আছে, আবরণী কলা দিয়ে তৈরি করা হয়েছে, ঠিক আছে, বা আবরণী কলা দিয়ে তৈরি হয়েছে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের আবরণী কলা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, 1 হর্স পাওয়ার মানে কত ওয়াট। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে হর্স পাওয়ারটা কি। দেখো এই হর্স পাওয়ারটাও কিন্তু শক্তির একটা বা ক্ষমতার একটা ইউনিট, যেটাকে কিন্তু এইচপিও বলা হয়ে থাকে। তো মনে রাখবে 1 হর্স পাওয়ার, বা এটাকে কিন্তু অশ্ব ক্ষমতাও বলা হয়ে থাকে, 1 হর্স পাওয়ার সমান সমান কিন্তু 746 ওয়াট থাকে, অর্থাৎ 1 হর্স পাওয়ারের মধ্যে কিন্তু 746 ওয়াট থাকবে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ, অর্থাৎ 746 ওয়াট। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন আজকে 13 নম্বর কোশ্চেন কী বলেছে, নিম্নলিখিত কোনটি একটি বিজারক নয়। দেখো এখানে তার মানে কি বলেছে, বিজারক নয়, অর্থাৎ 3টে কিন্তু বিজারক থাকবে আর একটা কিন্তু অন্য কিছু থাকবে। তো এখানে দেখো এই যে জিঙ্ক আছে এটাও কিন্তু একটা বিজারক, ঠিক আছে, তারপরে যে সোডিয়াম আছে সোডিয়ামও কিন্তু একটা বিজারক, আর এই যে কার্বন আছে এই কার্বনও কিন্তু একটা বিজারক। এর ভেতর থেকে একমাত্র কিন্তু যে ক্লোরিন যেটা, সেটা কিন্তু একটা জারক পদার্থ। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ক্লোরিন, ক্লোরিনটা কিন্তু একটা জারক পদার্থ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং অক্সিজেনের পারমাণবিক ভর 16 হলে নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত। দেখো সবার প্রথমে আমাদেরকে এই ভরগুলো আমরা পাশে লিখে নিই। দেখো নাইট্রোজেন কত বলেছে, নাইট্রোজেন কিন্তু বলেছে 14, হাইড্রোজেন কত বলেছে, হাইড্রোজেন কিন্তু বলেছে 1, আর এখানে আমাদের অক্সিজেন কত বলেছে, অক্সিজেন কিন্তু বলেছে 16। এবার দেখো তোমাদেরকে কিন্তু নাইট্রিক অ্যাসিডের সংকেত জানতে হবে। নাইট্রিক অ্যাসিডের সংকেত কি, নাইট্রিক অ্যাসিডের সংকেত কিন্তু HNO3। তো দেখো এখানে হাইড্রোজেন কত আছে, হাইড্রোজেন আছে 1, তাই আমরা হাইড্রোজেনকে 1ই রাখবো। এবার দেখো কি আছে, প্লাস করতে হবে। এবার দেখো নাইট্রোজেন কত আছে, নাইট্রোজেনও কিন্তু 1 আছে, তাই এখানে কিন্তু 14 দিতে হবে। আর দেখো অক্সিজেন কিন্তু 3টে আছে, অর্থাৎ 16 গুণ 3 অর্থাৎ 48, ঠিক আছে। তাহলে 1 যোগ 14, 48। এবার যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো, 8 আর 4 12, 2 হাতে হচ্ছে 1, অর্থাৎ তোমার হচ্ছে 62, আর এখানে 62 আর যোগ 1 যদি আমরা করি তাহলে কত পাবো, তাহলে কিন্তু আমরা পেয়ে যাবো 63। তাই এই 63টা কী হবে, 63টা কিন্তু আর একবার দেখে নিই, হ্যাঁ
হ্যাঁ 63, ঠিক আছে। তো 63 কী হবে, 63 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কত, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু 63। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে। হ্যাঁ এক সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, নিচের কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি। দেখো পারমাণবিক ব্যাসার্ধ সবথেকে বেশি সেটা আমরা কী করে বুঝবো। দেখো আমাদের যে পর্যায় সারণী আছে, আমি যদি এখানে পর্যায় সারণীটাকে রভাবে ড্র করার চেষ্টা করি, দেখো এটা যদি পর্যায় সারণী হয়ে থাকে তো মনে রাখবে পর্যায় সারণীর যদি ডান দিক থেকে বাঁ দিকে আসে সেক্ষেত্রে কিন্তু কী হয়, সেক্ষেত্রে কিন্তু পরমাণুর আকারটা বড় হয়। আর যদি ওপর থেকে নিচের দিকে যায় সেক্ষেত্রে কিন্তু পরমাণুর যে আকার বা যে ব্যাসার্ধ থাকে সেটা কিন্তু বড় হয়ে থাকে, ঠিক আছে। এবার যদি আমরা অপশান অনুযায়ী যাই, দেখো সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি কি কার্বন। কার্বন কোথায় থাকে, কার্বন কিন্তু এরকম জায়গাতে থাকে। হাইড্রোজেন কোথায় থাকে, হাইড্রোজেন না, নাইট্রোজেন কোথায় থাকে, নাইট্রোজেন কিন্তু এইরকম জায়গাটাতে থাকে, ঠিক আছে। তারপরে দেখো এখানে হাইড্রোজেন বলেছে, হাইড্রোজেন এইরকম জায়গাটাতে থাকে। তারপরে কি বলেছে, তারপরে কিন্তু বলেছে নাইট্রোজেন, নাইট্রোজেনও মনে করো এরকম জায়গাটাতে আসে। এবার দেখো আছে লিথিয়াম, লিথিয়াম কোথায় থাকে, লিথিয়াম কিন্তু হাইড্রোজেনের নিচে এইখানে থাকে। এইবার যদি তোমরা দেখো আমাদের কিন্তু মনে হতে পারে অপশান হয়ে যাবে হাইড্রোজেন, কারণ হাইড্রোজেন আমরা যদি ডান দিক থেকে বাঁ দিকে আসি তাহলে সবার প্রথমে আমরা হাইড্রোজেনই পাচ্ছি, তাহলে কিন্তু আমাদের উত্তরটা ভুল হয়ে যাবে। দেখো হাইড্রোজেনের পরে কিন্তু লিথিয়ামও আছে। আর আমি একটু আগে কী বললাম, যদি ওপর থেকে নিচের দিকে নামে তাহলে কিন্তু সেক্ষেত্রে পরমাণুর আকারটাও বড় হতে থাকে। তাই সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু লিথিয়াম। লিথিয়াম কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, যে লিথিয়ামের ব্যাসার্ধ কিন্তু এখানে সবথেকে বেশি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, একটি টিউনিং ফর্ক 2 সেকেন্ডে 40টি কম্পন করলে তার কম্পাঙ্ক কত। দেখো খুব ইজি আর খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দিয়েছে। সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি সমান সমান কী হয়ে থাকে, ফ্রিকোয়েন্সি সমান সমান কিন্তু হয়ে থাকে ভাইব্রেশন। ভাইব্রেশন মানে কি, ভাইব্রেশন মানে কিন্তু যে শলাকাটা আছে অর্থাৎ যে টিউনিং ফর্কটা আছে সেটা কতবার ভাইব্রেট হয়েছে বা কতবার কিন্তু কম্পন করেছে। ভাইব্রেশন ডিভাইডেড বাই কত হয়ে থাকে, ডিভাইডেড বাই কিন্তু হয়ে থাকে টাইম, অর্থাৎ কত টাইমে করেছে। তাই আমরা যদি এখানে ফর্মুলা অনুযায়ী যদি আমরা এখানে ডেটাগুলো পুট করি তাহলে আমরা দেখলাম কতবার কম্পন করেছে, না 40 বার কম্পন করেছে, আর কত সময় করেছে, 2 সেকেন্ডে করেছে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে আমরা কত পাবো, 20। আমরা যদি 40কে 2 দিয়ে কাটাকুটি করি তাহলে আমরা পেয়ে যাবো 20। আর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের ইউনিট কী হয়ে থাকে, কম্পাঙ্কের ইউনিট কিন্তু হয়ে থাকে হার্জ। তাই 20 হার্জ কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, তড়িৎ বিভবের এসআই একক কী। দেখো যে তড়িৎ বিভব থাকে সেই তড়িৎ বিভবের এসআই একক কী হয়ে থাকে, তো তড়িৎ বিভবের এসআই একক কিন্তু হয়ে থাকে ভোল্ট, ঠিক আছে। ভোল্ট কিন্তু তড়িৎ বিভবের এসআই একক হয়ে থাকে। এবার দেখো বাদবাকি অপশানগুলো একবার আমরা দেখে নিই। দেখো নিউটন আর ডাইন কী আছে, নিউটন আর ডাইন কিন্তু বলের সিজিএস এবং বলের এসআই এবং সিজিএস একক, ঠিক আছে। নিউটন হচ্ছে এসআই একক আর ডাইন হচ্ছে সিজিএস একক। আর যে অ্যাম্পেয়ারে আছে, ঠিক আছে, এটা অ্যাম্পেয়ার মানে এটা কিন্তু অ্যাম্পেয়ার কিসের একক, অ্যাম্পেয়ার কিন্তু কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, ঠিক আছে, কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রার একক। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনটি একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। দেখো এখানে মনে হচ্ছে অপশানগুলো পড়েনি, তো তোমাদেরকে এটা আমি বলে দিচ্ছি। দেখো রাসায়নিক বিক্রিয়া মানে কি, দেখো রাসায়নিক বিক্রিয়া মানে কিন্তু সেই বিক্রিয়া যে বিক্রিয়াগুলোকে কিন্তু আমরা আবার প্রথম যে অবস্থা সেখানে ফিরিয়ে আনতে পারি না। যেরকম কিন্তু দুধ থেকে দই, ঠিক আছে, দুধ থেকে যদি দই হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে আর আগের অবস্থাতে ফিরিয়ে আনতে পারি না। বা তুমি যদি মনে করো কয়লাকে পোড়াও, তুমি যদি কয়লা পুড়িয়ে ছাই হয়ে গেলে তুমি কিন্তু সেই ছাই থেকে নতুন করে কয়লা পাবে না। তাই এগুলো কিন্তু হয়ে গিয়ে থাকে কিসের উদাহরণ, এগুলো কিন্তু হয়ে থাকে রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। এই দুটো ছাড়াও তোমাদের যদি আর কোন রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ জানা থাকে তাহলে তোমরা সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, যে এম ভরের, ঠিক আছে, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হয়ে যাবে এম ভরের। এম ভরের কোনো একটি বস্তু ভি বেগে গতিশীল থাকলে তার ভরবেগ কত। দেখো ভরবেগ সমান সমান কি, দেখো এটা খুব ইজি একটা কোশ্চেন। দেখো সবার প্রথম তোমাদেরকে কিন্তু জানতে হবে যে ভরবেগ, ঠিক আছে, ভরবেগ সমান সমান হয়ে থাকে পি। ভরবেগ মানে আসলে কি, ভরবেগ মানে আসলে হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে, ভর ইন্টু বেগ। তাহলে আমরা দেখলাম ভর কত পাচ্ছি, আমরা দেখো ভর আমরা কত পাচ্ছি, ভর আমরা পাচ্ছি এম, আর বেগ কত পাচ্ছি ভি। তাহলে আমরা আলটিমেটলি কী পাবো, আমরা আলটিমেটলি পাবো কিন্তু পি ইকুয়ালস টু এম ভি। এটাই কিন্তু ভরবেগের ফর্মুলা বা সূত্র, মনে রাখবে তোমরা এটা। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 19 নম্বর আর শেষ কোশ্চেন, 50 কেজি ভরের একটি বস্তুকে মাটি থেকে 20 মিটার ওপরে তুললে কৃতকার্যের পরিমাণ কত হবে যখন জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো এর থেকে সোজা অঙ্ক আর হয় না, তোমাদের এই ধরনের অঙ্ক প্রচুর
প্র্যাকটিস করিয়েছি। তো এখানে কি চেয়েছে, এখানে কিন্তু ডাইরেক্টলি কিন্তু আমাদের mgh বা স্থিতিশক্তি চেয়েছে। ঠিক আছে, আমরা m এর মান কত পেলাম, আমরা m এর মান পেলাম 50 কেজি, g এর মান কত পেয়েছি 10, আর আমাদের যে উচ্চতা সেটা কত পেয়েছি, সেটা কিন্তু আমরা পেয়েছি 20 মিটার। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো 5 একে 5, 5 দুগুণে 10, এরপরেও কিন্তু 1টা 2টো 3টে শূন্য। ঠিক আছে, এরপরেও কিন্তু একটা শূন্য, অর্থাৎ হয়ে যাবে কিন্তু 10,000 জুল। ঠিক আছে, 10,000 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া চাইলে তোমরা আমাদের আগের যে 21টা ভিডিও আছে জেনারেল সায়েন্সে, সেটা দেখতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।